থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, সময় দেওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে কথা চলছিল, ফাইনালি হচ্ছে। কেমন আছো বলো? কেমন আছো এই প্রশ্নটা না যখনই কেউ করছে তখন একটা কথাই মনে হয় যে কি উত্তর দেব। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো মানুষই মনে হয় বলবে না যে ভালো আছি। কারণ যে ধরনের ঘটনা ঘটে গেছে, যেভাবে আমরা প্রত্যেকদিন লাইফ লিড করছি, আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশাপাশি নিজেদের কাজগুলো করছি, সেখান থেকে মনে হয় না কেউ বলবে ভালো আছি। তবে ভালো থাকার চেষ্টা তো করতেই হয়, কারণ বাকি আরো অনেক কাজ করে থাকে জীবনে। তো সেই দিক থেকে ভালো থাকার চেষ্টা করছি। আমরা দেখেছি একটা গান এসেছে যেটা প্রচন্ড ভালো হয়েছে, আমার পার্সোনালি দেখার পর প্রচন্ড ভালো লেগেছে। তোমার এরকম থ্যাংক ইউ মাঝে সো সাঝেই মাচ। মিউজিকের সব কাজ আসতে থাকে। তুমি একধারে মানে গান লিখছো, আমি যেটা আগেও ইন্টারভিউ বলেছি যে একসাথে এত কিছু করো। এর পরবর্তীতে আবার তোমার নেক্সট কি গান আসছে সেটা প্রথমে জিজ্ঞেস করবো, তারপরে আসবো যে এই গানটার এক্সপিরিয়েন্স কেমন কি ছিল সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনো পর্যন্ত দেখেনি, যারা এখান থেকে দেখবে তাদের উদ্দেশ্যে একদম যদি ডিটেল একটুখানি বলো কোন চ্যানেলে কিভাবে কি অ্যাভেলেবেল রয়েছে, এটা তোমার মুখ থেকে শুনলে আমার মনে হয় বেটার হবে। দুখানা প্রশ্ন করেছো একসঙ্গে। প্রথম প্রশ্নের উত্তর দিই। নেক্সট আমার আসছে হচ্ছে পুজোর একটা গান অ্যাকচুয়ালি। যেহেতু সামনে আমাদের দুর্গাপূজা আসছে, তো দুর্গাপূজার উপর বেস করে মা এলোরে বলে একটা গান আসছে। সেটা জাস্ট এই 20 তারিখে শুটিং শেষ করেছি। আজ থেকে এডিটে বসার কথা। আমার ধারণা এটা সপ্তাহখানেকের মধ্যে চলে আসবে, তোমরা দেখতে পাবে। কোন কোম্পানিকে আমরা দেবো এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি, কথাবার্তা চলছে কিছু। খুব তাড়াতাড়ি জেনে যাবে। আর সেকেন্ড প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে গানটা রিলিজ করে গেছে অলরেডি, যে চল হাতটা ধর, যেটা প্রচুর মানুষ ভীষণভাবে সাড়া দিয়েছেন আমাদের এই প্রজেক্টটাতে, অনেকে ভালো বলেছেন। সেটা তোমরা যারা দেখোনি তারা অতি অবশ্যই জি মিউজিক বাংলা, জি মিউজিকের হিন্দিও তো একটা আছে, এটা জি মিউজিক বাংলা, যেহেতু এটা আমাদের বাংলা গান। জি মিউজিক বাংলাতে গেলে চল হাতটা ধর এই নামটা সার্চ করলেই পেয়ে যাবে। আমাদের রিলিজ করে গেছে, সপ্তাহখানেক হয়েছে গানটা। চল হাতটা ধর, জি মিউজিক বাংলা। এই গানটা কবে থেকে মোটামুটি শুট করেছো? এবং আর একটা প্রশ্ন যেটা আমার, যেটা এই মুহূর্তে মনে হলো তোমার সাথে কথা বলতে বলতে মাথায় এলো, যে এখন মিউজিক অ্যালবাম আমরা দেখছি, মিউজিক অ্যালবাম, এবং যেটা আগে হতো, যেটা তুমি বললে যে পুজোর তোমার একটা গান আসছে, একটা সময় আমরা দেখেছি যখন ছোট ছিলাম পুজোর গানই হতো একটা, যে কেউ আনবে শ্রীকান্ত আচার্য বিভিন্ন শিল্পীরা, সেটা মাঝখানে হারিয়ে গেছিল। লাস্ট কয়েক বছর আবার দেখছি পুজোর গান শিল্পীরা প্রত্যেকে তোমরা আবার চেষ্টা করছো অনেকে মিলেমিশে। এবার এই যে গানের অ্যালবামটা তুমি করলে, এটা মোটামুটি করতে কেমন কি সময় লাগে? অ্যাকচুয়ালি চল হাতটা ধর যেটা আমার রিলিজ করে গেছে অলরেডি, সেই গানটা আমরা শুট করেছিলাম হচ্ছে মে মাসে, ওই প্রচন্ড গরমে প্রিন্সেপ ঘাট, তারপরে যাদবপুরের আশেপাশে কিছু রাস্তা, প্রচন্ড গরমে শুট করেছিলাম। তো তারপরে ওটার এডিট টেডিট হয়ে যাওয়ার ফলে আমরা অন্যান্য কিছু গান নিয়ে প্ল্যানিং করছিলাম। আরো কিছু অন্যান্য প্ল্যানিং ছিল যে অনেকগুলোকে একসঙ্গে নিয়ে তারপরে একটা অ্যালবাম বানাবো। এরকম কিছু প্ল্যানিং করতে করতে তারপরে ঠিক করা হলো যে না, এটা সিঙ্গেল হিসেবে আমরা রিলিজ করি। যার ফলে আমরা তখন জি এর সাথে কথা বলা শুরু করি। জি আলটিমেটলি জি এরও অনেক প্রোটোকল থাকে, ওদের বিভিন্ন ফর্মালিটি মেনটেন করে প্রায় মাসখানেক মতন সময় লাগে ওদের ওখান থেকে রিলিজ করতে। তো এরকম আমাদের কিছু প্ল্যানিং, জি এর প্রোটোকল করতে করতে আলটিমেটলি মে মাসে শুট করার পরে এটা সেপ্টেম্বরে এসে রিলিজ করলো। যেহেতু যদিও এই 4টে মাস লাগার কথা নয়, এই যেটা বললাম যে মাঝে আমাদের অন্যান্য কিছু প্ল্যানিং এর জন্য আমরা একটু ডিলে করেছিলাম। ফাইনালি যখন ঠিক করলাম যে রিলিজ করব তখন মাসখানেকের মধ্যে করে ফেলেছি। আর শুট যদি বলতে হয় তাহলে আমি না এগুলোকে, আমি অন্তত একদিনের মধ্যেই শুট করার চেষ্টা করি। সে যত লোকেশন, যত রকমের শট থাকুক না কেন, তার কারণ হচ্ছে যখনই আমরা আহ, একটা দিন বাড়িয়ে দেবো, একদিনের বদলে দুদিন, দুদিনের বদলে 3 দিন, তাতে না বাজেটটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এই ধরনের সিঙ্গেল বা এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে বাজেটটা অতটা থাকে না। সেক্ষেত্রে প্রডিউসারের উপর একটা চাপ পড়ে ফিনান্সিয়াল। ন্যাচারালি আমরা কেউই সেটা চাইবো না। তো তার জন্য আমরা চেষ্টা করি একদিনের মধ্যেই শেষ করতে। ইনফ্যাক্ট আমার এই দুটো গানই একদিনেই আমি শেষ করেছি, মানে চল হাতটা ধরো একদিন শুট করেছি, আর এই পুজোর যে গানটা করলাম 20 তারিখ, সেটা আমি একদিনেই শেষ করেছি। এটা আমার আরো প্রশ্নটা করা এই কারণে, কারণ অনেক ক্ষেত্রেই আমরা আজকাল দেখছি যে বিভিন্ন
আর্টিস্ট বলি, কলাকুশলীদের আর কি অভিযোগ থাকে যে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজ যখন হতো সেটা একটা প্রিপারেশন নেওয়ার মতন সময় থাকতো, বা একদিনে খুব বেশি প্রেশার দিয়ে কাজ তুলিয়ে নেওয়া এই ব্যাপারটা ছিল না। সেই কারণে নিষ্ঠার সঙ্গে ভালো করে রিহার্স করে বা সেইভাবে কিন্তু প্রপারলি ট্রেন্ড হয়ে মাঠে নামা যেত, সেই জায়গাটা স্কোপ থাকতো ভালো কিছু ডেলিভারি করার। এখন নাকি সেটা, যেটা আগে 3 মাস 4 মাসের শুটিং হতো, সেটা নাকি চেপে চুপে প্রডিউসার ওই 1 মাস 20 দিনের ভেতর 15 দিনের ভেতর ধরিয়ে দেয়। এটা আমরা অনেক ক্ষেত্রে অনেক ইন্টারভিউয়ে তোমাদের কলা কুশলীদের থেকে ইনফ্যাক্ট অনেক ডিরেক্টর অব্দি বলেছে যে এই জিনিসটা হয়। তো সেটা তো একটা জিনিস আছে, তো সেরকম কি কিছু মিউজিক অ্যালবামের ক্ষেত্রেও হয় বা কিছু? সেই জন্যই আর কি আমার এটা ইয়ে ছিল যে প্রডিউসারের তরফ থেকে কোনো কিছু থাকে কিনা যে একদিনে ছেড়ে দাও বা কিছু। অ্যাকচুয়ালি যেটা হয়, একটু আগে আমি যেটা বললাম যে একদিনের মধ্যে এই জন্য চেষ্টা করি যে যখনই একটা শুটিং 1 দিন থেকে 2 দিন হয়ে যায় বা 2 দিন থেকে 3 দিন হয়ে যায়, তখন বাজেটটা বেড়ে যায়। আর সাধারণত মিউজিক ভিডিওর ক্ষেত্রে বা কোনো শর্ট ফিল্মের ক্ষেত্রে বা কিছু ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে অতটা বাজেট থাকে না। যার ফলে চেষ্টা করতে হয় যে যত কম দিনের মধ্যে ব্যাপারটাকে শেষ করে দেওয়া যায়। এটা ঘটনা যে আগেকার দিনে অনেক রকম রিহার্সাল হতো, অনেক সময় পাওয়া যেত, মুখ টুক হ্যান ত্যান। এটা ঠিক কথা, একদম ঠিক কথা। তার কারণ আগের দিনের বা আগেকার দিনের ওয়ার্ক কালচার, ওদের সিস্টেম, আর এখনকার দিনের ওয়ার্ক কালচার এবং সিস্টেম, এই দুটোর মধ্যে না অনেকটা তফাৎ রয়েছে। যেমন আগেকার দিনে আমি যদি টেলিভিশন বলি, আগেকার দিনে 20 ঘন্টা 22 ঘন্টা 24 ঘন্টা টানা শুটিং হতো। তাতেও শুটে যুক্ত হচ্ছে 20 মিনিট, 18 মিনিট, 22 মিনিট, মানে একটা এপিসোড। আবার আজকের দিনে তো 20 ঘন্টা 24 ঘন্টা করে শুটিংটা হচ্ছে না, ম্যাক্সিমাম 14 ঘন্টা হচ্ছে। অথচ এই 14 ঘন্টার মধ্যে আমরা ফুটেজ তুলছি কিন্তু সেই 20 মিনিট, 22 মিনিট, ইনফ্যাক্ট 30 মিনিট 40 মিনিটও তুলছি। তার মানে দু- দুটো সময়ের ওয়ার্ক কালচার বদলেছে বটে, কিন্তু কাজটা অলমোস্ট সেম করতে হচ্ছে আমাদের। তো যাই হোক, সেই জন্যই বলছিলাম যে আগেকার দিনের ওয়ার্ক কালচার সিস্টেম আর এখনের ওয়ার্ক কালচার অ্যান্ড সিস্টেম যেহেতু ডিফারেন্ট হয়েছে, তাই কাজটাও আমাদেরকে ওই রকম ভাবেই করে ফেলতে হয়, যাতে সময় কম হলেও, রিহার্সাল না হলেও সেটা যাতে আউটপুটের সময় বোঝা না যায়, এবং সেটাতে সবাই অলরেডি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। বলে যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তোমরা আমি দেখেছি যে এইটার প্রতিবাদে মোটামুটি টালিগঞ্জের বোধহয় কেউ বাকি নেই, সবাই রাস্তায় হেঁটেছে, সবাই প্রতিবাদ করেছে কম বেশি। তার সত্ত্বেও কিন্তু একটা নেগেটিভিটি সমাজের মধ্যে এখন চলছে, একটা হাওয়া এসছে যে বাংলার শিল্পীদের, বাংলার কলাকুশলীদের বয়কট করা হোক। সেইটা শুধুমাত্র যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে নয়, ওভারঅল টলিউডের ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব পড়েছে, যেটা আমরা যদি একটুখানি সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর দিকে লক্ষ্য রাখি, যেসব বড় বড় পেজ রয়েছে শিল্পীদের, এমনকি যারা হয়তো নিয়মিতভাবে পথে আন্দোলনের মানে ভাগ নিচ্ছে, পার্টিসিপেট করছে, সেই সমস্ত শিল্পীদের একটা পোস্টে তুমি যদি গিয়ে ভালো করে দেখো, যদি 3000টা লাইক আসছে বা রিয়াক্ট আসছে, তার মধ্যে 800 বা 900 আসছে স্মাইলি, যদি আমরা ভালো করে একটু অবজার্ভ করি। তো এইটা কিন্তু এই আমাদের 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে দিদির সাথে, সেই ঘটনাটার আগে কিন্তু এটা ছিল না। বাট আমার প্রশ্ন থাকবে যে পার্টিসিপেট করার পরেও কেন এই হাওয়া, এইরকম একটা পরিবেশ, যেটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম নিজে, যে রাস্তায় তো শিল্পীরা রয়েছে, বা আমি যখন ছিলাম আমি সেই ভিডিও দিয়েছি, তাতেও দেখছি কোনো এফেক্ট হচ্ছে না, একটা বাজে রকমের হাওয়া তৈরি হয়েছে। তো দর্শকদেরকে কি বলবে, এবং এটা কেন তৈরি হলো বলে তোমার মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার যেটা মনে হচ্ছে যে একটা অদ্ভুত অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। অস্থির এই জন্য বলছি যে আন্দোলনগুলো হচ্ছে, এটা ভীষণ দরকার ছিল। কি কারণে আন্দোলন হচ্ছে সেটা কথা নয়, কথা হচ্ছে এই যে মানুষে, তুমি আমার ফেসবুক পোস্ট যদি বছর খানেক আগের কিছু ফেসবুক পোস্ট দেখো বা বছর দেড়েক আগের পোস্ট দেখো, আমি তো মাঝে মধ্যে এই ধরনের পোস্ট করে থাকি যে কৃষক আন্দোলন অমুক সময়, অমুক আন্দোলন তমুক সময়, তমুক আন্দোলন তমুক সময়। তাহলে সামাজিক আন্দোলনটা কবে হবে?
বলে একটা জিজ্ঞাসা ছিল। এইরকম পোস্ট আমি বছর খানেক আগে, বছর দেড়েক আগে করেছিলাম, কারণ চারপাশে যা দেখতে পাচ্ছিলাম। তো আমি রিসেন্টলি ভাবছিলাম যে ওটাকে আবার রিপোস্ট করব, যে সামাজিক আন্দোলন ঘটে গেছে, সেটা ডেট হয়তো লিখতে হবে 14ই আগস্ট 2024 রাত 12টা। তো সেই জন্য বলছি যে এটার দরকার ছিল, এবং এই দরকারটা ছিল বলেই আমার মনে হয় যে এই যে 14ই আগস্টের আগে যা যা ভাবে পরিকল্পনা করেছে মানুষ, ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকে বিক্ষিপ্ত, কেউ কিন্তু একসঙ্গে আসেনি, তুমি খেয়াল করে দেখবে সবাই কিন্তু বিক্ষিপ্ত ভাবে অমুক জেলায়, অমুক শহরে, অমুক অঞ্চলে, অমুক পাড়ায়, অমুক গলির মুখে নিজেদের মতন করে প্রতিবাদ করেছে। আমার বক্তব্য হচ্ছে এটা ভীষণভাবে দরকার ছিল। এই দরকারের মধ্যে বহু মানুষ আছে যারা জেনুইনলি ভাবছে যেটা প্রয়োজন, আবার কিছু মানুষ আছে তারা হয়তো অনেকে এসছে তাই আমিও আসছি, যদি না আসি আমি হয়তো ব্রাত্য হয়ে যাব, আমাকে হয়তো ওরা আহ, দলছুট বলে আলাদা করে দেবে, তাই আমাকে ওই দলের মধ্যে থাকতে হবে, তাই দেখাতে হবে। এরকম কিছু সংখ্যক মানুষ আছে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল যারা সত্যি সত্যি এই আন্দোলনে সামিল হয়েছে বাই হার্ট, তারা চায় ভালো কিছু হোক, যে করাপশন বিভিন্ন জায়গায় রয়েছে সেখান থেকে পরিষ্কার করা হোক, তারা জেনুইনলি চায়। আমিও সেটাই চাই। এখন ঘটনা হচ্ছে, সবার তো ভাবনা চিন্তা সমান হয় না। এটাও সত্যি কথা, কিছু কিছু আর্টিস্ট, কিছু কিছু যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেটা না ঘটালেই হতো, যেখান থেকে বোঝা গেছে হয়তো ওনারা চেয়েছেন আমিও তোমাদের লোক, আমিও তোমাদের সঙ্গে আছি, সেটা বোঝানোর জন্য এমন এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছেন, কিছু ভিডিও করে ফেলেছেন, যেটা দেখে মানুষ বুঝতে পেরেছে যে ওটা ফেক। ফেক শব্দটা আমি ঠিক বলছি কিনা আমি জানি না, কিন্তু আমি একটা বোঝানোর জন্য বলছি যে মানুষ বুঝতে পেরেছে ওটা জেনুইন নয়। যদি জেনুইন কিছু করতেই হয় তার অন্য ওয়ে থাকে, সেটা না করে তুমি কেন এটা করছো, সেই যে একটা রাগ তৈরি হয়েছে কিছু আর্টিস্টের প্রতি, সেটাই হয়ে দাঁড়িয়েছে হচ্ছে অনেক সংখ্যক, বা টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন আর্টিস্টের সিনেমা, ওর সিরিয়াল, ওর পেজ, ওর অমুক, এইগুলোকে আমরা ব্যাপ্ত করে দেবো, ওইগুলোকে আমরা বয়কট করে দেবো। এইটা আমার মনে হয় না ওনারা মন থেকে বলছেন, কারণ বাঙালি দর্শক, বাঙালি অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, চিত্রশিল্পী থেকে শুরু করে প্রত্যেক আর্টিস্টকে ভালোবাসেন। আমার বিশ্বাস বাঙালি দর্শক শুধু বাঙালি বলে নয়, পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারা প্রত্যেককেই এই টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেক কলা কুশলীকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। তাই পশ্চিমবঙ্গটাও তো একটা পরিবার, প্রত্যেকটা পরিবারেই যেমন অসন্তোষ হয়, এ ওর উপর রাগ করে, ওর উপর রাগ করে কিছু বলে দেয়, এটাও আমার ধারণা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গ যদি একটা ফ্যামিলি হয়ে থাকে, পরিবার হয়ে থাকে, প্রত্যেকটা মানুষ এই পরিবারের অংশ। তাই পরিবারের কিছু লোক তার আর কিছু লোকের উপর অভিমান করে কিছু বলেছে, এটা আমার মনে হয় না খুব সিরিয়াসলি নেওয়ার আছে, কারণ আমরা সবাই ফ্যামিলি। আমরা জানি আমাদের সিনেমা রিলিজ করলে ওনারাই দেখবেন, ওনারাই আশীর্বাদ করবেন, ওনারাই ভালোবাসায় ধুয়ে দেবেন, এটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পুজোয় 3টে বাংলা ছবি আছে, এর কোনো প্রভাব পড়বে এই বয়কটের? আমার মনে হয় না খুব একটা পড়বে, সামান্য কিছু পড়তে পারে, কিন্তু মনে হয় না খুব একটা পড়বে। তার কারণই হচ্ছে এই যে বললাম যে আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গ একটা ফ্যামিলি, আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সেই ফ্যামিলির এক একজন করে মেম্বার। তো সেই মেম্বাররা কখনোই চাইবেন না যে এই ফ্যামিলিটার কোনো আর্থিক ক্ষতি হোক, এই ফ্যামিলির কোনো শিল্পের কোনো দিক নষ্ট হোক। ওনারা বাংলা ছবি দেখবেন, ওনারা হিন্দি ছবিও যেমন দেখবেন, বাংলা ছবিও তেমন দেখবেন, বাঁচিয়ে রাখার জন্য। পুজোর জন্য কেমন প্রিপারেশন, ড্রেস কেনা হলো? না, পুজোর প্রিপারেশন এখনো সেইভাবে শুরু হয়নি, ড্রেসটাও কেনা হয়নি। অ্যাকচুয়ালি আমি কোনো বছরই না প্রচুর কিছু ড্রেস কিনি না, আমার শপিং মলে ঢোকার কারণই হচ্ছে শুটিং এর জন্য জামা কাপড় কেনা। তার কারণ হচ্ছে শুটিং এ চেষ্টা করি আমি
আহ, একটু কালার মিলিয়ে এক একদিন এক এক রকমের কালারের টি শার্ট বা শার্ট পরে যাওয়ার ন্যাচারালি। এবার সারা বছর ধরে যেহেতু শুটিং চলে, তাই প্রচুর জামা কাপড় লাগে। আমার শপিং মলে ঢোকাই হচ্ছে শুটিং এর কথা ভেবে, যে সারা বছর ধরে কাজ করব তার জন্য জামা কাপড় কিনবো। পুজোর জন্য আলাদা করে আমি অনেক বছর থেকেই এটা নিয়ম, আমি খুব বেশি হলে একটা বা দুটো কিছু কিনি নিজের জন্য। ন্যাচারালি সেই অভ্যাসটা যেহেতু থেকে গেছে। আর অদ্ভুতভাবে এর আগে মানে গত বছর তার আগের বছর পর্যন্ত যেহেতু ষষ্ঠী অবধি শুটিং করতাম, পঞ্চমী ষষ্ঠী অবধি সময়ও পেতাম না সেইভাবে। তাই এরকম দিনও গেছে আমার যে ষষ্ঠীর দিন ছুটি পেয়ে তারপরে গেছি শপিং করতে, একটা বা দুটো কিছু এটা কিনে নিলাম তো পরবো বলে। বা ষষ্ঠী সপ্তমীর দিন সকালবেলাও কিনেছি। বিগত বেশ কয়েক বছর আমার এরকম হয়েছে, কারণ আমি ওরকম ভাবে যাব মানে পুজোর জন্য জামা কাপড় কেনার ওই ফ্যাসিনেশনটা কোনো কালেই আমার ছিল না, এখনো নেই। এখনো পর্যন্ত আমার হয়নি। এখন কটা দিন ছুটি আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি মার্কেটিং করিনি, পুজোর কোনো প্রিপারেশনই নেই। এই প্রশ্নটা আরো বেশি করে করা কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখছি। আমি আবারও একটা এক্সাম্পল দিই তোমায় বলবো। আমি একটা প্রোফাইলে যাই, যেটা আমার সামনে আসে যে তিনি কান্নাকাটি করছেন, বসে কাঁদছেন এবং এই আমার যদি কিছু হয় তো আমার মূল্য 10 লক্ষ টাকা। তার এটা প্রতিবাদের ভাষা, সে বসে কাঁদছে। কান্না অবধি ঠিক ছিল, কিন্তু বেশ ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা রিলস মানে মানে তৈরি করা আর কি, সুন্দরভাবে এফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর দুঃখের মিউজিক বাজছে আর তার সাথে স্টার পাঠাতে বলা হচ্ছে। তো এগুলো আমি দেখলাম। তো ঠিক আছে, চলো, সে তার মতন প্রতিবাদ করেছে, যেমনটাই হোক প্রতিবাদটা করা দরকার, করেছে, কোনো দোষ নেই। কিছুদিন আগে তার আবার একটা ভিডিও ভাইরাল হলো, যেখানে সে দেখি বলছে গণেশ পুজোর দিন একটা প্যান্ডেলের সাইডে কোথাও গান বাজছিল, তো সেটা শুনে বলছে যে ইচ্ছা করছে এখনো নাচ গান করতে, পুজোতে পার্টিসিপেট করতে। তো সেই গানটা যেহেতু আসছে, যে দেখুন এইটাই বলেছেন না উনি উৎসবে ফিরতে, দেখুন আমরা ফিরেছি। তারপরের দিন আবার সেই মেয়েটাকে আমি দেখছি যে নতুন কোনো ড্রেসের কোনো জায়গা যেটা উদ্বোধন হচ্ছে, কোনো স্টল হবে বা কিছু বলতে পারো, সেটা তাকে বোধহয় ইনভাইট করা হয়েছে প্রমোশনের জন্য। তো সে কিন্তু সেখানে গিয়ে দিব্যি প্রমোশন করেছে, একটা সুন্দর রিলস শুট করে দিয়েছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই যে উনি নিজে করলেন, এটাও ওনার কাজ, উনি যে রিলসটা শুট করছেন হয়তো বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছেন, কোনো দোষ নেই। কিন্তু উনি যে তার আগের দিন বললেন যে গণেশ পুজোটা হচ্ছে, গান বাজছে, উৎসবে ফিরতে ইচ্ছে করছে, তাহলে কোথাও না কোথাও দুরকম হয়ে গেল না ব্যাপারটা? মানে ওটাও তো গণেশ পুজোর গানই ছিল, তো উনিও তো পুজোর জন্যই কোথাও না কোথাও পারিশ্রমিকের বিনিময়ে প্রমোটই করছেন। আর বিক্রির সঙ্গে তো অনেক মানুষের পেটের ভাতও জড়িয়ে আছে আর কি। হ্যাঁ দেখো, এই যে বললাম যে ম্যাক্সিমাম মানুষ জেনুইনলি প্রোটেস্ট করছে, চাইছে ভালো কিছু হোক। আবার কিছু মানুষ তো আছে যারা দিখাবা করছে, কিছু সংখ্যক মানুষ, প্রচুর নয় সেটা। এটা তো খুব স্বাভাবিক, পৃথিবীতে ভালো যেমন থাকবে খারাপও তেমন থাকবে। তাই ভালোর মধ্যে কিছু খারাপও মিশে রয়েছে, যারা ওইগুলোকে শো করার চেষ্টা করছে, দেখো অ্যাকচুয়ালি সেটা শো, জেনুইন নয়। তাই তারাই এগুলো করে বেড়াচ্ছে। তাহলে তুমি এবার উৎসবে থাকছো? দেখো, উৎসবে এই জন্য থাকা উচিত, তার কারণ এই তো নয় যে আমরা পৃথিবীতে যে কোনো ঘটনার আমরা প্রোটেস্ট চিরকাল ধরে করব এবং করা উচিত। যে কোনো খারাপ ঘটনা করা উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আমরা প্রোটেস্ট করছি বলে কি অন্য কিছু জীবন থেকে বাদ দিয়ে দেবো? দেওয়া তো উচিত নয়। তার কারণ হচ্ছে এটা তো ঘটনা, যে একটা উৎসব মানে সেখানে আরো অনেকগুলো মানুষের রুজি রোজগার জড়িয়ে থাকে সারা বছরে। তাহলে হতেই পারে আমরা উৎসবটাকে বাদ দিয়ে দিলাম, তার মানেই তো হচ্ছে যে আরো অসংখ্য মানুষের যে রুজি রোজগার গুলো জড়িয়ে রয়েছে আমরা তো তাদেরকে কষ্ট দিলাম, তাই না? তাই আমার মনে হয় যে সবটাই একসঙ্গে চলা উচিত। উৎসবেও থাকো, পাশাপাশি এটা ভুলে যেও না যে আমাদের প্রোটেস্টটা করতে হবে, এটা ভুলে যাওয়া উচিত নয়। সবটা নিয়ে যেমন জীবন চলে সেরকম ভাবে এগিয়ে যাওয়া উচিত। এই যে তুমি প্রোটেস্টটা করতে দেখলে, মানে অনেক ক্ষেত্রেই কমপ্লেন এসছে যে রুগী মারা যাচ্ছে। তো রুগী মারা যাচ্ছে, আমরা তো ডাক্তারদেরকে ভগবানের পরের স্থানটাই দিই, মানে মানুষরূপী তারা ভগবান, এটা খুব সত্যি কথা। ডাক্তাররা ছাড়া আমরা প্রত্যেকে, যে যত বড় সেলিব্রিটি হোক, বিল গেটস হোক, আম্বানি হোক, সবাই কোথাও না কোথাও অসম্পূর্ণ। তো সেই ডাক্তাররা অনেকেই বলছে যে প্রতিবাদ তো করছে, কিন্তু এ কেমন প্রতিবাদ যেখানে তারা না থাকার কারণে
বেশ কিছু মানুষের মৃত্যু হচ্ছে। তাহলে কি আর প্রতিবাদ থাকলো? আমরা তো একটা মৃত্যুর জন্য প্রতিবাদে নেমেছি। তাহলে সেই মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে আরো 10টা মৃত্যু হবে কেন? এটা অনেকের বক্তব্য। যদিও কেউ আবার অনেক ডিটেলস অন্য শো করেছে। তার সাথে এটাও আমি নিজেই মেনশন করে দেবো যে এমন অবস্থাই বা কেন হবে যেখানে কিছু জুনিয়র ডক্টরদের জন্য না থাকার জন্য মানুষ মরবে, এত যেখানে ডাক্তার সিনিয়ররাও তো রয়েছেন, তারাও তো চিকিৎসা করলে হবে। তো এবার আমি তোমার মতামতটা নেব। দেখো, যেদিনই তুমি আমার ফেসবুক পোস্ট দেখলেও বুঝতে পারবে, যেদিনই জানতে পারলাম যে সন্দীপ ঘোষের ব্যাপারে, সেদিন আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম। আমি সেটা জানতাম হচ্ছে শুধুমাত্র আরজি করের বিষয়, কিন্তু তারপরে জানলাম শুধু আরজি কর নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নাকি যত জুনিয়র ডাক্তার রয়েছে তারা সবাই মিলে একসঙ্গে কর্মবিরতিতে গেছেন। কিন্তু আমি প্রথমে জানতাম হচ্ছে শুধু আরজি কর, যার ফলে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতিতে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কর্মবিরতিতে গেছেন, ঠিক আছে, কিন্তু কোনোভাবে যেন আরজি করে যারা এমার্জেন্সি পেশেন্ট ভর্তি হচ্ছেন বা কিছু, তাদের যেন, বা অলরেডি যারা ভর্তি রয়েছেন তাদের যেন কোনোদিন কোনো রকম ক্ষতি না হয় আপনাদের কর্মবিরতিতে যাওয়ার জন্য, এরকম একটা পোস্ট করেছিলাম। পরে জানলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতিতে গেছেন এরা। ঘটনা হচ্ছে, এরপরে আমি অনেকের রিপ্লাই পেয়েছি, ওভার ফোন অনেকে বলেছেন, আমার কিছু ডাক্তার বন্ধুরা রয়েছেন তারাও বলেছেন যে না, আমরা কর্মবিরতিতে আছি বটে, কিন্তু সিনিয়র ডাক্তার বা আরো অনেকে আছেন যারা ঠিক মতো পেশেন্টদের দেখছেন। কিন্তু সত্যি এই জায়গাটা নিয়ে আমারও একটু ইয়ে রয়েছে যে এত সংখ্যক জুনিয়র ডাক্তার যারা বিভিন্নভাবে হেল্প করে থাকেন, আমাদের বিভিন্নভাবে পেশেন্টদের হেল্প করে থাকেন, তাদের সাবস্টিটিউট কি হতে পারে যেখানে তাদের ছাড়া ঠিক মতো রোগীর চিকিৎসা হয়েছে? তো এই জায়গাটা সত্যি একটু চিন্তার বিষয় ছিল, যার ফলে আমার ওই পোস্টটা ছিল যে আমার ধারণা যে অনেকের অসুবিধে হয়েছে এই কর্মবিরতিতে গিয়ে। এদের প্রোটেস্টটা যেরকম দরকারও ছিল, পাশাপাশি এটাও ঘটনা যে ডাক্তারদের জন্য আমাদের বলা যে আমরা তোমাদের জন্য রয়েছি, তোমরা প্লিজ তোমাদের কাজটা করো, বাকি মানুষ বুঝে নেবে। তোমরা যে রাস্তাটা দেখিয়েছো, আমরা সবাই মিলে যে রাস্তাটা এগিয়েছি, সেটা তো ডেফিনেটলি কন্টিনিউ চলবে, কিন্তু প্লিজ তোমরা এইভাবে এতদিন ধরে কর্মবিরতিতে আর যেও না, তাহলে প্রচুর সাধারণ মানুষ কষ্ট পাবে, প্রচুর যাদের শুশ্রূষার জেনুইনলি প্রয়োজন আছে তারা ভীষণভাবে কষ্ট পাবে। এভাবে কর্মবিরতিতে যেও না, সাবস্টিটিউট কিছু রাস্তা খুঁজে বার করার চেষ্টা করো। আর তাছাড়া আমরা তো রয়েছি তোমাদের জন্য। শুধু ফাঁসি দিলেই কি সলিউশন? মানে আমি দেখেছি, আমার কাছে ছিল যে যখন আমি 14 দিনের মাথায় তোমাদের ইন্দ্রপুরী স্টুডিও থেকে, যেটা প্রিয়া সিনেমা হলের যে রাসবিহারীর মোড় অবধি যে একটা সভা ছিল তোমাদের, তো সেটাই আমি গেছিলাম। সেখানে আমি একাধিক জনকে জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটা, যে এখন ফাঁসির দাবি তোলা হচ্ছে, কিন্তু সেই দিনকে 14 নম্বর দিন ছিল এই ঘটনার। 9 তারিখের পর 14 নম্বর দিনে গিয়েছিল ওই পথে হাঁটাটা। তো সেই 14 দিনে 1400টা এমন ঘটনা ঘটে যায় যেখানে আন্দোলন চলছে সারা দেশব্যাপী। দেখো, ফাঁসি কখনো সলিউশন হতে পারে না। ফাঁসি দিলে ডেফিনেটলি একটা ভয় তো জন্মাবে, ডেফিনেটলি একটা ভয় জন্মাবে। পাশাপাশি এটা ঘটনা যে সলিউশন একমাত্র গোড়া থেকে সম্ভব। আর এই গোড়া থেকে তখনই সম্ভব যখন একটা জেনারেশনের বোধ, বুদ্ধি, চেতনা সম্পূর্ণভাবে চেঞ্জ হবে, তখনই একমাত্র এটা সলিউশন সম্ভব। তার কারণ হচ্ছে, একটা মানুষ যে ছোট থেকে একরকম ভাবে ভেবে ভাবনা চিন্তা করে বড় হয়েছে, একরকম কালচারে বড় হয়েছে, তাকে হঠাৎ করে কালকে বলবো এটা করো না, আর সে বুঝে যাবে, বা তার মাথা, তার সমস্ত মনন থেকে সে বিশ্বাস করতে শুরু করবে যে এটা করা উচিত নয়, বা তার বিভিন্ন চেতনাগুলো সেগুলোকে নিয়ে নেবে। সেটা কোনোদিন সম্ভব নয় যে কাল থেকে ঘুম থেকে উঠেই একটা নিয়ম তৈরি হয়ে গেল আর আমি পাল্টে অন্য মানুষ হয়ে গেলাম, এটা কখনো সম্ভব না। এটা অবশ্যই সম্ভব হচ্ছে একটা জেনারেশন যদি বদলে যায়। তাই আমাদের এখন থেকে তৈরি করতে হবে ওই জেনারেশনটা, যে জেনারেশনটা সবে সবে তৈরি হচ্ছে, তাদেরকে এখন থেকেই বোঝাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এইভাবে আস্তে আস্তে যখন একটা জেনারেশন দেখবে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবং বহু ক্ষেত্রে দেখবে বলা হয় যে সেক্স এডুকেশনটা ভীষণভাবে প্রয়োজন।
সেক্স এডুকেশন জেনুইনলি ভীষণভাবে প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে ভীষণভাবে প্রয়োজন। নইলে সেক্স এডুকেশন হলেই তো তবে আস্তে আস্তে যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে থেকে অনেক কৌতূহল আস্তে আস্তে যাবে, তারা অনেক রকম ভাবে বাড়তে থাকবে। হুম। তো আমি বলতে চাইছি সেক্স এডুকেশন তো ডেফিনেটলি প্রয়োজন, পাশাপাশি জেনারেশনের চেঞ্জ দরকার। তবে গিয়ে এটা হয়তো অনেকটা সংখ্যায় কমে যাবে। আর ফাঁসির কথা যেটা বলছিলে, যে ফাঁসি দিলে হয়তো কিছুটা কমবে, একেবারে কমবে না। তার কারণ পাশাপাশি তুমি যদি দেখো যে কোনো জিনিসেই তো ভালো এবং খারাপ দুটো দিকই থাকে, পৃথিবীর প্রত্যেকটা ঘটনার ভালো যেমন আছে খারাপও তেমন আছে। ফাঁসি দেওয়ার কেসটাও যদি আমরা ধরে নিই, ধরা যাক 498 যে রুলটা ছিল, 498 অনেকে জেনুইনলি তার বউয়ের সঙ্গে খারাপ কিছু করতো, জেনুইনলি 498 কেসে সে জেলে চলে গেছে, জেনুইনলি করেছে। আবার সেই 498 এর কিন্তু মিস ইউজও হয়েছে প্রচুর। সেরকমই হতেই পারে এই ফাঁসি দেওয়াটা যদি একটা রুলস হয়, এটার মিস ইউজও হতে পারে, আমি বলছি না হবেই। প্রত্যেকটা জিনিসেরই তো ভালো এবং খারাপ দিক আছে। হতেই পারে কিছু খারাপ মানুষ এটার মিস ইউজ করলো, তাই একজন যে সত্যি সত্যি দোষী নয় তার হয়তো ফাঁসিও হয়ে যেতে পারে, তাই মিস ইউজ হতে পারে। তাই যারা আইন নিয়ে ভাবনা চিন্তা করছেন, আইন সংগঠন করছেন, তাদেরকে এই জায়গাটা ভীষণ ভাবনা চিন্তা করে একটা কিছু নিয়ম বার করতে হবে, যে কি করা উচিত যাতে এটা অ্যাটলিস্ট কমে। আর বন্ধ একেবারেই হবে একমাত্র, যেটা আগে বললাম, যে জেনারেশন চেঞ্জ হবে, আদারওয়াইজ বন্ধ হওয়ার উপায় নেই। এই জন্য জেনারেশনের চেঞ্জের তার কারণ হচ্ছে এই যেটা আমি বললাম, যে একটা মানুষ যেভাবে বড় হয়েছে, তার চেতনা বোধ বুদ্ধি যেভাবে হয়েছে, সে মানুষটা হঠাৎ করে একটা সংবিধান একটা নিয়ম তৈরি করে দিল আর পরের দিন নিয়ম জেনে আমি পাল্টে গেলাম, সেটা হতেই পারে না। এগুলো তো প্রবৃত্তি, এইগুলো কখনো হঠাৎ করে চেঞ্জ হতে পারে না নিয়মের জন্য। এটা ছোট থেকে আস্তে 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 করে ওই মানুষটাকে তৈরি হতে হয়, আর সেটা একমাত্র তৈরি করতে পারে হচ্ছে এডুকেশন। যে ডিসিশনটা শুনলাম যে রাত্রিবেলায় মেয়েরা চাইলে না যেতে পারে, সরকার পক্ষ থেকে একটা আমরা দেখলাম যে চাইলে না বেরোলেও বেরোতে পারে মেয়েরা, ওটা ছেলেরা সামলে নেবে। তো এটা কি কোনো সলিউশন হতে পারে যে রাত্রিবেলায় মেয়েরা বেরোবে না? না, এটা সলিউশন হতে পারে না, এটা একটা সাজেশন। সাজেশন আর সলিউশন সেম নয়, এটা একটা সাজেশন। তার প্রয়োজনে তো সে বেরোতেই পারে, তাই না? এটা সলিউশন নয়, এটা সাজেশন। তা আমরা এটাই দাবি রাখবো যে যেন রাত্রিবেলাতেও মেয়েরা বেরোতে পারে এবং চাইলে কাজ যাতে করে, তার যদি ইচ্ছা হয় সে একদম যেন করে, এবং তার জন্য আমাদের মনে হয় সিকিউরিটিটা প্রচন্ডভাবে দরকার। হ্যাঁ মানে এটা এটা না বলতেও কেমন লাগে যে একটা মেয়ের জন্য সিকিউরিটিটা দরকার, মানে কেন দরকার হয় বলো তো? একটা মেয়ের জন্য সিকিউরিটি, একটা ছেলের জন্য যদি সিকিউরিটি না প্রয়োজন হয়, এটা মেয়ের জন্য কেন হবে? মানে আলাদা কি আছে? ওরাও মানুষ আমরাও মানুষ, একটা ছেলেও মানুষ একটা মেয়েও মানুষ, তাহলে একটা মেয়ের জন্য কেন সিকিউরিটি দরকার হবে? এটা যে আমরা আলোচনা করছি, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আলোচনা করতে হচ্ছে মেয়েদের জন্য সিকিউরিটির দরকার। এটা আমাদের দুর্ভাগ্য। সিকিউরিটি ছাড়া যেদিন মেয়েরা বেরোতে পারবে, সেদিন মনে হবে যে সত্যি সমাজটা একটা সুস্থ সমাজে পরিণত হয়েছে। সৌরভ গাঙ্গুলির বক্তব্যটাকে সমর্থন করো? অ্যাকচুয়ালি এটা তো সমর্থনের বিষয় না। এক একজন এক এক রকম ভাবে নিজেদের এক্সপ্রেস করে বিভিন্ন সিচুয়েশনে। তো উনি যে ভাবে বলেছেন সেটা সত্যি ঠিক আহ, ভাবে প্রকাশ করতে পারেননি যেটা বলতে চেয়েছেন। সেই অর্থে আমারও ওই রকম ভাবে বলাটা ভালো লাগেনি, অন্যভাবে বলা যেতে পারতো হয়তো। আমার ওইভাবে বলাটা ভালো লাগেনি। তো বিয়ে কবে করছো? লাস্ট বার যখন তোমাকে প্রশ্ন করেছিলাম তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে শোনা যাচ্ছে তুমি গোপনে প্রেম করছো। লাস্ট বার তোমার বাড়িতে যখন ইন্টারভিউ করি তখন এই প্রশ্নটা করেছিলাম। এবার প্রশ্ন থাকবে বিয়েটা কবে করছো? দেখো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বিধাতা যেদিন লিখে দিয়েছে সেদিনই বিয়েটা হয়ে যায়। সবার আগে আমি তোমাকেই জানাবো যেদিন বিয়ের ডেটটা ঠিক হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, এটা তুমি বলেছো, এটাই অনেক বড় ব্যাপার।
সব শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে যেখানেই অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করো, যেভাবে তোমরা ইদানিংকালে করে আসছো। প্লিজ 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 প্রতিবাদ করো। সত্যি আমাদের সমাজটাকে ভীষণভাবে বদলানোর প্রয়োজন আছে। সামাজিকভাবে, মানসিকভাবে আমাদের বদলানোর প্রয়োজন আছে। তোমার পাশে, আশেপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করো। নিজেরা কি জানি সেটা ঠিক জানি না ভুল জানি সেটাকে প্লিজ প্লিজ বিচার করো। আমরা মানুষরা ভীষণভাবে তো ইগোইস্টিক হই, ভীষণভাবে এটা ভাবতে থাকি যে আমি যেটা জানি সেটা ঠিক জানি। নিজেকে আগে জাজ করার চেষ্টা করি না যে আমি কি ওটা আদৌ ঠিক জানি, এটা করলে কি আদৌ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আগে দরকার নেই, যদি মনে হয় যে আমি ভুল জানি বা আমি ভুল, এটা পাঁচজন জানতে পারলে আমার মান সম্মান চলে যাবে, আমি লজ্জা পাবো। দরকার নেই, তাহলে বলতে হবে না, জানতে দিতে হবে না মানুষকে। শুধু নিজেরা এটা বুঝি না যে আমি ঠিক নই, আমি এটা জানি না। আমরা নিজেরা রিয়ালাইজ করি, রিয়ালাইজ করে কোনটা ঠিক সেটা নিজেরাই জানার চেষ্টা করি। এবং সেটা আমার যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার মধ্যেও জেনারেট করি যে দেখ এটা ঠিক, এটা ভুল। এভাবেই আমরা পরের জেনারেশন আস্তে আস্তে তৈরি করি। দেখবে বেশি না, 10টা বছর লাগবে মাত্র। 10টা বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষ পুরো আলাদা একটা দেশ, আলাদা একটা রাজ্যে পরিণত হবে। মিলিয়ে শুধুমাত্র এডুকেশনটা সঠিকভাবে দিতে হবে, ব্যাস।